ভাত কি বাড়া থাকবে নাকি ভাত বাড়বে? না, ভাত বেড়ে দিচ্ছি আপনাকে আমি। শুরু করি। ওকে, ফোন তো সাইলেন্ট রাখি। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে আমি ভাত দিই। অর্ক ভাই কেমন আছেন? এই তো ভালো আছে। আপনার কি অবস্থা? আমার অবস্থা চলতেছে এই। আপনাদের নাসিবে পাকের ঘর, আপনাকে স্বাগতম। আজকে কি রান্না করছেন আজকে? আজকে তো এই যে আপনার কথা মতো বা আপনার চাহিদা মোতাবেক ধরেন ইয়ে গরুর মাংস, চাল কুমড়ো দিয়ে ডাল। সেটা মনে হয় শুধু আপনার চাহিদা না, সেটা আপনার ধরেন আমাদের শান্তাপাড়ো ধরেন ছিল। আপনি কোনটা আগে নেবেন বলেন? দেখি এই তরকারিটা। এটা হচ্ছে ভর্তা। এটা চাল কুমড়ার যে মাঝখানে শ্বাসটা থাকে, সেই শ্বাসটা, আর হচ্ছে শিম। আচ্ছা, শিমের ভর্তা। আপনি কি বেগুন ভাজা নিতে চান? চাল কুমড়া আর চাল কুমড়ার মানে বেসিক্যালি শ্বাসটা আমরা সবসময় দেখছি যে ফেলে দেয়, বা ওটাকে আমরা ওই মাঝখানটাকে নিয়ে ব্লেন্ড করে তারপরে ভেজে ভর্তাটা তৈরি করছি আর কি। আচ্ছা, আর এটা কি তরকারি? এটা হচ্ছে ওই চাল কুমড়ার যে মাংসটা, মাংস, ডাল আছে, মাসকলাইয়ের ডাল, আর হচ্ছে মুসুরির ডাল আছে। আচ্ছা, এটা শিখলেন কই, ইউটিউবে নাকি এটা নিজে? রান্না তো ধরেন আমার কাছে সবসময় মনে হয় যে না, আমি চেষ্টা করি। টেস্ট একটা বড় ব্যাপার আমার কাছে। আবার রান্না ধরেন আমি যেটা বিশ্বাস করি যে রান্না মানুষকে আসলে মানুষের সাথে মানুষকে কানেক্ট করে, কমিউনিটির সাথে কমিউনিটিকে কানেক্ট করে বিভিন্নভাবে, সালাদ দিয়ে। তো এইভাবেই আসলে রান্নার ইচ্ছাটা আমার খাইতে ভালো লাগে। এটা একটা বড় বিষয় যে যখন খাই মানে এক ধরনের আলাদা অনুভূতি তৈরি হয়। আচ্ছা, রিসেন্টলি আপনি যেটা দেখলাম যে আপনিও কৃষি ব্যাপারে বেশ একটা আগ্রহ, এবং ধরেন এখানে আপনি আসলে ইনভেস্টও করতেছেন, সময়, পয়সা, শ্রম সবই। সেটা কেন ঘটলো? এইটা করছে যে ধরেন আপনার যেরকম রান্নায় আমি একটা ইন্টারেস্ট দেখি, আপনার অনেক আগে থেকেই দেখতেছি আপনার রান্না বান্নায় বিভিন্ন ধরনের ইন্টারেস্ট আছে। মানে ধরেন প্রচলিত খাবারের বাইরেও আপনি কিছু দেশি খাবার বা নিজে থেকে কোনো রেসিপি ট্রাই করেন। তো আমার ইন্টারেস্টটা গ্রো করছে মূলত হচ্ছে আপনার অনার্স করার সময়। আমি যখন অনার্সে পড়ার সময় আমাদের এরকম অ্যানথ্রোপোলজিতে ছিলাম, তো আমি ব্র্যাকের অ্যানথ্রোপোলজিতে। তো তখন আপনার আমাদের একটা থিসিস করতে হয়। থিসিসটা ছিল আপনার চা শ্রমিকদের নিয়ে। তো তখন থিসিস করার আগে আমি চিন্তা করতেছিলাম যে আসলে কি কি নিয়ে থিসিস করবো, অনেক কিছুই তো আছে। তো থিসিসের আগে আমাদের একটা প্রি থিসিস একটা ধরেন একটা কোর্স আছে, সেটারে বলা হয় আপনার এথনোগ্রাফিক ফিল্ড ওয়ার্ক। এটা নিয়ে একটা প্রি থিসিস, মানে থিসিসে যাওয়ার আগে এই ধরনের একটা কোর্স হয়। তো এই কোর্সেও আপনার ওই থিসিসে যেরকম আমরা টপিক বাছাই করি, টপিকে কাজ করি, তো আমরা এথনোগ্রাফিক কোর্সটার মধ্যে টপিক বাছাই করতেছিলাম। তো আমি বাছাই করছিলাম হচ্ছে আপনার নাপিতদের নিয়ে। আপনার খেয়াল আছে কিনা? হ্যাঁ, আমার চা শ্রমিকদের ওই ব্যাপারটা মনে আছে, বাট একদম ভিতরে, কারণ আপনার তখন ওই সময় আপনার সাথে আমার পরিচয় আছে, আপনি যখন থিসিস লিখেছিলেন। তো তখন লায়েস আমার যে বন্ধু, ওর যে গ্রামের বাড়ি কাজী পাচুরিয়া গ্রাম, ওই কাজী পাচুরিয়া গ্রামের পাশ দিয়ে যে নদী চলে গেছে, ওই নদীর সাথে ওই এলাকার মানুষের কিভাবে কি সম্পর্ক, নদীর পরিবর্তনের সাথে, মানে নদীর কোনো ধরনের পথ পরিবর্তন হোক বা নদীর পানি কমা বাড়ার সাথে ওই গ্রামের মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন আসছে, এইটা নিয়ে যখন আমরা বুঝতে গেলাম, তখন থেকে আমার ধরেন এই কৃষির উপর ইন্টারেস্টটা জাগছে। এবং তখন আপনার যারা চাষবাস করেন তাদের একটু খোঁজ টোজ নিতেছিলাম অনলাইনে। তো অনলাইনে আমি খোঁজ নিয়ে দেখতেছিলাম যে
ধরেন এই যে রাসায়নিক সারের ব্যবহার, তারপরে রাসায়নিক বিষের ব্যবহার। তো যখন আমি আমার অনার্সের থিসিসটা করি তখন একটা নিউজ আমার চোখে আসলো, সেটা হচ্ছে যে কৃষক যারা আর কি রাসায়নিক বিষ বা রাসায়নিক সার ব্যবহার করতেছে তাদের মধ্যে আপনার ক্যান্সারে আক্রান্ত কৃষকের সংখ্যা বেশি। এটা কি মানে এগুলো রিসার্চ বলতেছে? ওকে। রিসার্চ বলতেছে যে ক্যান্সারে আক্রান্ত এই সংখ্যাগুলো বেশি। তাহলে যদি রাসায়নিক সার বা রাসায়নিক বিষ ব্যবহার করলে আপনার কি বলে ক্যান্সার আক্রান্ত হয়, তাহলে ও কেন ব্যবহার করতেছে? তো এইটা নিয়ে ঘাটাঘাটি করব কিনা অনার্সে ভাবতেছিলাম। তখন আরেকটা টপিক আসলো যে চা শ্রমিকদের একটা আন্দোলন শুরু হইল। সেই আন্দোলনে আপনার খাস জমি নিয়ে সরকার নিয়ে নিতে চাচ্ছিল। তো তখন আমি ভাবলাম যে কৃষকদের এটা একটু পরে করি, আগে একটু চা শ্রমিকদের এই কাজটা করি। সেখানেও আমি গিয়ে দেখলাম যে চা বাগানেও আপনার বেশ পরিমাণে আপনার এই রাসায়নিক বিষ ব্যবহার, রাসায়নিক সারের যে এক্সপ্লয়টেশনটা এটা জারি আছে, ওইখানেও ব্যবহার করা হয়। কারণ হচ্ছে আপনি চা বাগানে গিয়ে দেখবেন চা বাগান তো সমতলে হয় না, ঢালু লেখা থাকে, বৃষ্টির পানি যাতে এসে চলে যেতে পারে এরকম জায়গা লাগে। আপনি খেয়াল করে দেখবেন চা বাগানের ভিতরে যদি যখন একটু হাইটে দেখবেন যে ভিতরে ঘাস টাস তেমন গজায় না। গজানো তার কারণ হইতেছে আপনি কিংবা যদি কোনো ছবি দেখতেও চান অনলাইনে সার্চ করে, এবং চা বাগানের ভিতরে ঘাস ওরকম জন্মায় না, মানে চা গাছটা যেখানে হইতেছে সেটার ভিতরে ওরকম ভাবে ঘাস জন্মায় না। তো পরবর্তীতে আমি জানলাম যে এখানে প্রচুর পরিমাণে আপনার রাসায়নিক সার এবং বীজ দুইটাই ব্যবহার করা হয়, বিশেষ করে হার্বিসাইড নামে যেটা আছে ওইটা খুব ব্যবহার করা হয়। হ্যাঁ। তো এখন এই অনার্সের টপিকটার মধ্যে আমি ওই বিষয়গুলো নিলাম না। আমি মূলত ওই চা বাগানের শ্রমিকদের জমির মালিকানা নিয়েই আপনার কাজটা করলাম আর কি। এরপরে আমি ভাবছি যে মাস্টার্সের দিকে গেলে আমি এরকম এগ্রিকালচার রিলেটেড কাজটা করবো। তো তখন কিছু বই টই পড়তেছিলাম। এই পড়তে পড়তে আমার একটা লেখকের নাম আসে আমার সামনে, সেটা হচ্ছে বান্দনা শিবা। সে ইন্ডিয়াতে বেশ কিছু কাজ করতেছে, এরকম ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের এগেইনস্টে বেশ কিছু কাজ করতেছে। বান্দনা শিবা আর মারিয়া মাইস, এই দুইজন, এই দুজনের লেখা পড়তেছিলাম। তো সেইখানে দেখলাম আপনার কিভাবে ধরেন ওনারা কি মানে আপনার হারভেস্টিং বা এগ্রিকালচার নিয়েই কাজ করেন, মানে পড়াশোনা তো ওখানে নাকি না অন্য কোনো ডিসিপ্লিনের লোক? ওনারা মূলত আপনার পড়াশোনা বলতে ওনাদের লেখাগুলো আর কি মূলত আপনার এগ্রিকালচারের ঘিরাই, মানে সেখানে হচ্ছে যে কিভাবে আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানি তৈরি হয়েছে। মানে ধরেন কৃষক আগে বীজ, একজনের বীজ আরেকজন বিনিময় করত, সংরক্ষণ করত, যেটা ওর দরকার নেই ও বিনিময় করত, মানে বিনিময় প্রথা ছিল। এক সময় গিয়ে দেখা গেল যে কোম্পানি এই বীজের স্বত্বাধিকার কিনে মানে দাবি করতেছে, এটার মধ্যে সামান্য কিছু পরিবর্তন করেই দাবি করতেছে যে এটা তার বীজ। কিন্তু বীজ তো আসলে কোনো প্রাইভেট প্রপার্টি ছিল না, তো গাছ দিচ্ছে এবং সেখানে গাছ দিচ্ছে, ওখান থেকে নিচ্ছে, মানে প্রাইভেট প্রপার্টি আকারে বিক্রি করা, মানে কোন একটা প্রোডাক্ট আকারে বিক্রি করা। বীজের যে প্রাইভেটাইজেশন, হ্যাঁ, বীজের প্রাইভেটাইজেশনটা কিন্তু ছিল না। কোম্পানি যেটা করলো যে প্রাইভেটাইজেশনটা এমন ভাবে করলো যে তার যে আপনার সত্তা, মানে আপনার কি বলবো পেটেন্ট সে দাবি করলো। সেটা আগে কখনো ছিল না, যার কারণে আপনি যে কোনো আপনার বীজের যদি আপনি কোম্পানির বীজ যদি কিনেন, পেছনে লেখা থাকবে বীজ সংরক্ষণ করা যাবে না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার, মানে এখন যেই কনভেনশনাল এগ্রিকালচার বা ইন্ডাস্ট্রিয়াল যেটাই বলেন না কেন, সেইখানে আসলে বীজটা মোরলেস একবার ব্যবহার করা যায়, ব্যবহার করে দ্বিতীয়বার ব্যবহার করা গেলেও কম ইয়াতে আপনার বীজের প্যাকেটের পিছনে লেখা আছে এই বীজ সংরক্ষণ করা যাবে না, কিন্তু সচরাচর একবারই ব্যবহার করা যায় আর কি। তো বীজের এক ধরনের পেটেন্ট
ইয়া করে ফেললো। কিন্তু বীজ তো আসলে হাজার হাজার বছর ধরে কৃষক মাটির সাথে সম্পর্কিত, বীজ সংরক্ষণ করতেছে, বীজ বিনিময় করতেছে। তাহলে তো হঠাৎ প্রাইভেটাইজেশন হওয়ার আগে তো আপনার এটার চলটা কিভাবে ছিল? এরকমই তো ছিল, মানে এভাবেই তো। এক্স্যাক্টলি হঠাৎ করে তার বীজ কেনা লাগলো, হুম কেনা শুরু করা লাগলো। এর আগ পর্যন্ত কিন্তু বীজ কিনতে ছিল না। হুম মানে অনেকটা যদি আপনি বলেন যে চিরস্থায়ী বন্দোবস্তের আগেও কমিউনিটি আকারে কৃষকরা জমির মালিকানা ছিল, পার্টিকুলারলি ব্যক্তির মালিকানা না থাকলেও কমিউনিটি আকারে এক ধরনের মালিকানা ছিল, যেটা কমিউনিটি একসাথে ব্যবহার করত। হুম হয়তো বা এখন একটা আর্গুমেন্ট থাকতে পারে যে ওরা বেচতে পারতো কিনা জমি একজন আরেকজনের, সেটাই আর্গুমেন্ট থাকতে পারে, কিন্তু কমিউনিটি ব্যবহার করতে পারতো। হুম চিরস্থায়ী বন্দোবস্তের পর কি দেখলাম যে কোনো কৃষকই আর জমির মালিক না। তেমনি বীজের ক্ষেত্রেও দেখেন, আপনার যখন পেটেন্টিং করা শুরু হয়ে গেল হুম এবং বীজ বেচা শুরু হয়ে গেল, ধীরে ধীরে দেশীয় বীজগুলা কোম্পানি, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি তারা নিজেদের মধ্যে নিয়ে নিল। এবং নেওয়ার পর যেটা দেখলাম যে কৃষকের কাছে আর বীজ নাই, দেশি বীজ নাই, এবং তারাও কিনতে হইতেছে, এবং তারা কোম্পানির কাছে একদম নির্ভরশীল, মানে বীজের জন্য কোম্পানির উপর নির্ভরশীল হয়ে গেল, মানে মার্কেটের উপর নির্ভরশীল। তো কৃষকদের এই একটা ডিপেন্ডেন্সি গ্রো করলো। আরেকটা ডিপেন্ডেন্সি গ্রো করলো, আপনি মনে হয় শুনছেন সবুজ বিপ্লবের কথা, যেগুলা এই যে আমি দুইজনের নাম বলতেছিলাম, বন্দনা সেবা, জি। এটা গরু নেই, বন্দনা সেবা, মারিয়া মাইস, আরো অনেকে কাজ করছে হুম পরবর্তীতে, আবার দেশেও অনেকে কাজ করছে। মানে বিষয়টা তো হচ্ছে যে প্রত্যেকেই আপনার এই বিষয়গুলো খেয়াল করা শুরু করলো যে আগে তো বীজ কৃষকের কেনা লাগতো না, এখন কেনা লাগতেছে। হুম আগে আগে কৃষক কখনো বাইরে থেকে এরকম নাইট্রোজেন সার দিবে, পটাশিয়াম না, সার এটা তো দিবে, মানে মার্কেটে ইয়েতে ছিল না, মানে চলের মধ্যে ছিল না ছিল না। পুরো বিষয়টা তো। এখন আমি বইগুলো পড়ে জানতে পারলাম যে এই সারগুলা হচ্ছে কোত্থেকে আসছে। আচ্ছা, এটা কোথা থেকে আসলো? প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিছু রাসায়নিক ওয়ারফেয়ারের জি। ওয়েপেন বানানো হয়েছিল, কিছু আবার নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু ওই কেমিক্যাল গুলা কি করবে, ওগুলোর পরে ট্রান্সফার করছে রাসায়নিক সার, মানে যেটা কৃষিতে আসলো আর কি। যেটা সবুজ বিপ্লবের নামে, আপনার এই যে সবুজ বিপ্লব যেটা 70s ধরে হয়েছে, 1970 থেকে শুরু, আচ্ছা, সেইখানে আপনার ইন্ডিয়া, বাংলাদেশ বা এরকম যে দেশগুলো আছে সেখানে এই আপনার এই সারগুলা ঢোকা শুরু করলো। কিন্তু এগুলো যদি অরিজিন খুঁজেন আপনি, এই বিভিন্ন রাসায়নিক বিষ এবং সারের, সেটার অরিজিন গুলো কিন্তু হচ্ছে আপনার এই যে যুদ্ধের সময় যে কেমিক্যাল ওয়ারফেয়ার গুলো যে তৈরি করা, কেমিক্যাল ওয়েপেন যেগুলো তৈরি করার কথা ছিল, ওগুলারই সেগুলো যখন নিষিদ্ধ হয়ে গেল, সারপ্লাস গুলো। হ্যাঁ, ওগুলা আপনার পরবর্তীতে সার হিসেবে তৈরি করে কৃষকের হাতে আস্তে ধীরে তুলে দেওয়া হলো। এখন তো ধরেন আমি একটা 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 সার যদি আলাপ করি, যে ইউরিয়া ধরেন, গুটি ইউরিয়া বা ইউরিয়া, আমি অনেকবার দেখছেন তো সবাই দেখছি। এরকম। হ্যাঁ, গুটি ইউরিয়া তো দেখছি। তো এইটা জমিতে আসলে আপনি যখন ব্যবহার করবেন তখন এটা কিন্তু 40% পর্যন্ত নিতে পারে। তারপরে কিন্তু বাকি অংশটা কিন্তু ধরেন পানি, মানে যেহেতু আপনার যখন ইরিগেশন বা পানি দেয় জমিতে বা বৃষ্টি হয়, তখন কিন্তু বাকি যে 60% ওইটা কিন্তু ধুইয়া আপনার পুকুর বা নদী জাতীয় জায়গায় চলে যায়। এতে কি হয়, আপনার ওয়াটার বডিতে অনেক ধরনের, মানে এই যে পুকুর বা খাল বিল বা এই যে আপনার কি বলে নদী, এইসব জায়গায় দেখবেন আপনার এক ধরনের এই শ্যাওলার পরিমাণ অনেক বাইরে যায়, যার ফলে পানির ভিতরেও তো একটা ইকোসিস্টেম আছে। নিচের দিকে গাছ জন্মায়, নিচের দিকে পানি থাকে, আবার উপরের দিকেও প্রাণী, মানে মাছ থাকে, নিচের দিকেও মাছ থাকে, অন্যান্য জলজ প্রাণী থাকে, খাদ্য শৃঙ্খল বলে থাকে আর কি। আপনার উপর দিকে অনেক পরিমাণে শ্যাওলা জমে যায়, ফলে নিচের গাছগুলো ধীরে ধীরে মরা শুরু করে। আলো পায় না। হ্যাঁ, এবং নিচের আপনার যে জলজ প্রাণগুলো আছে এগুলো মরা শুরু করে ধীরে ধীরে। তো এটার ইংরেজিতে ইউট্রোফিকেশন প্রসেস বলে। তো ইংরেজিতে না যাই, মনে করে এই ঘটনাটা ঘটলে
এই যে আপনি দেখবেন যে কিছু কিছু খাল বিল দেখবেন প্রচুর পরিমাণে কচুরিপানা। ও একটা মজার ব্যাপার হইতেছে কচুরিপানা কিন্তু আমাদের এইখানের না, কচুরিপানা কিন্তু বাইরে থেকে আসছে। মানে আমি তো আগে ধরুন দেখতাম যে দুধের সাথে কচুরি পানা দিয়ে আসতো, তাহলে যাতে দুধটা ফ্রেশ থাকে। কচুরিপানা কিন্তু খুব দ্রুত আপনার প্রজনন হয়। অনেকটা এই যে আমাদের রাক্ষসের মাছ ছাড়ছে না, এই যে বলে একটা নতুন ধরনের মাছ, খুব বেশি সাকার ফিশ, অনেক বেশি রিপ্রোডাকশন রেট, পুরো ভরে গেছে। আপনি যদি এখন যে মানে বুড়িগঙ্গা এটা বেশি ফেস করতেছে ওই যে উদ্যানে যখন যাই আমরা, যে লাস্ট ডে অনুষ্ঠানে গেলাম উদ্যানে, আপনি গেছেন কিনা যাই না, ওখানে মনে করেন পুরো পানিতে দূরে থেকে আপনি শব্দ পাবেন সাকার ফিশের, এত পরিমাণে। খুবই রিপ্রোডাকশন রেট খুবই মানে খুব দ্রুত প্রজনন করতে পারে, জন্ম দিতে পারে নতুন। তো এরকম কচুরিপানাও খুব দ্রুত আপনার তৈরি হয়। তো এই যে যখন এই যে পানিটা ধুয়ে যায় জমির থেকে বা বৃষ্টির কারণে ধুয়ে যায়, তখন এই কচুরিপানা বা শ্যাওলা এগুলোর পরিমাণ কিন্তু অনেক বেশি পরিমাণ বাইরে যায়। এতে মাছের জন্য বা নিচের যে জলজ উদ্ভিদ, জলজ প্রাণের জন্য কিন্তু আবাস যেই জায়গাটা দরকার, যে পরিবেশটা দরকার, সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকে। আচ্ছা, এখন জমিতে আপনি এই যে বিভিন্ন রাসায়নিক সার এবং বিষ তৈরি করে আপনার কোম্পানি গিয়ে কিন্তু যখন এই রাসায়নিক সার বিষ তুলে দিতেছে, তখন কিন্তু কৃষককে বুঝাইতেছে এটা ঔষধ। মানে আপনি যদি কৃষককে জিজ্ঞেস করেন যে এই রাসায়নিক বিষ, কিন্তু ওরা বলবে না, ওরা বলে ঔষধ। মানে শব্দের রাজনীতিটা দেখেন, রোগ আছে এটার একটা অ্যান্টিডোট হিসেবে ওটা আমি ইউজ করি। হ্যাঁ, মানে এটা ওরা কিন্তু রাসায়নিক বিষ বলে না, যে হার্বিসাইড, ফাঞ্জিসাইড এগুলোরে কিন্তু ওরা বিষ হিসাবে চেনে না। কোম্পানি ওদের কাছে বেচতেছে বা কোম্পানির লোক গিয়া, মানে থাকে না এনজিও কর্মী গিয়া ইয়া করতেছে, মার্কেটিং স্ট্র্যাটেজিটা এরকম যে এটা অ্যান্টিডোট হিসেবে সেল হবে। হ্যাঁ, মানে এটা একটা ওষুধ হিসেবে বিক্রি করতেছে, এবং ওদের ভাষাও দেখবেন যে ব্যবহার করতেছে ওষুধ দিতেছি আমরা। ধরেন এগুলো যখন পড়তেছি, এগুলো কিন্তু টেক্সট আকারে পড়তেছি, আমার কিন্তু আসলে ফিল্ড লেভেলের কোনো নলেজ এক্সপার্টিস নাই। মানে ফিল্ডের কত ধরনের বিষয় ঘটে এগুলোর কিন্তু কোনো এক্সপোজার নাই আমার, যে থিওরি আকারেই পড়ে যেতেছি যে ওকে রাসায়নিক সার বিষ খারাপ, হ্যাঁ, তার বদলে রাসায়নিক সার বিষ মুক্ত আমরা খাবারে, যে এখন তো অনেক ধরনের দোকান দেখি রাসায়নিক সার মুক্ত অমুক, অর্গানিক হাবিজাবি দাম দিয়ে বিক্রি করে, দাম দিয়ে বিক্রি করে। কিন্তু যারা প্রাকৃতিক কৃষি নিয়ে যারা কাজ করছে, তাদের অনেকেই কিন্তু বলে যে আপনার যদি প্রাকৃতিক কৃষি করেন তাহলে তো আপনার ইনপুট কস্ট কমে যেতেছে, তাহলে এটার দাম বেশি হবে কেন? ফলে অর্গানিক এবং ন্যাচারাল এগ্রিকালচার দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা অনেকে বুঝে না। অর্গানিক এগ্রিকালচারে কিন্তু মার্কেট ডিপেন্ডেন্ট থাকে, অর্থাৎ মার্কেট থেকে ইনপুট দেওয়া হয় জমিতে, কিন্তু ন্যাচারাল এগ্রিকালচারে কোনোটাই মার্কেট থেকে দেওয়া হয় না। আপনার খামারের জিনিসপাতি, মানে খামারের যা তৈরি হয় তাই আপনার জমিতে ব্যবহার হয়। কেমন, আমি একটু ভেঙে বলি। ধরেন আপনার কম্পোস্টিং করে, কিংবা যে হাঁস মুরগি, গরু ছাগল ভেড়া, অনেকে কিন্তু ধরেন গরুর সারটারই চিনে, কিন্তু গরুর সার কিন্তু অত ভালো সার না, হাঁস মুরগির মানে বিষটা বেশি ভালো সার। তো এগুলো কিন্তু খামারে রাখা হয়, এবং খামারে এগুলার যে বিষটা বা গরু ছাগল এদের যে গোবর আছে এগুলারই শুকাইয়া পচাইয়া তারপরে আপনার জমিতে ব্যবহার করা হয়। তাহলে কি আমার মাঠের থেকে, মানে মার্কেটের থেকে কোনো কিছু কিন্তু আমি কিনতেছি না। তারপরে আপনার ছাই দেওয়া হয়, ছাই বা কয়লা টাইপের দেওয়া হয়, এটাও কিন্তু মার্কেটের থেকে কিনতেছি না। রান্নাঘরে যে রান্নার যে চুলার যে রান্না হইতেছে, মাটির চুলায়, লাকড়ির চুলায় যে রান্না হইতেছে, ওই জিনিসটাই মাটিতে দেওয়া হইতেছে। অর্গানিকের ক্ষেত্রে কিন্তু আপনার মার্কেট ডিপেন্ডেন্সি আছে। যেমন ধরেন আপনি এখন যদি ভার্মি কম্পোস্ট কিনতে যান, দোকানে মার্কেটে অনেক ধরনের ভার্মি কম্পোস্ট পাবেন, তো আপনি ভার্মি কম্পোস্ট ইউজ করে দাবি করতেই পারেন অর্গানিক এগ্রিকালচার করছেন, কিন্তু ওই ভার্মি কম্পোস্টের মধ্যে আপনার রাসায়নিক সার দেওয়া মিশানো আছে। কিন্তু আপনি যখন এটা জমিতে করতেছেন বা আপনার আলাদা করে কেঁচো সার তৈরি করতেছেন, ওখানে কিন্তু আপনি রাসায়নিক সার তৈরি করতেছেন না, মানে রাসায়নিক সার মিশাচ্ছেন না, কিন্তু আপনি
কেঁচো সার যদি মার্কেট থেকে কিনেন ওইখানে কিন্তু ডেফিনেটলি আপনার রাসায়নিক সার মেশানো থাকে। তো এই খুব সূক্ষ্ম পার্থক্য আছে যে অর্গানিক বলতেছে কিন্তু আসলে ন্যাচারাল এগ্রিকালচার বা অ্যাগ্রো ইকোলজি বিভিন্ন নামে আছে। কেউ কেউ আবার পার্মানেন্ট এগ্রিকালচারের ছোট করে পার্মা কালচার বলে। তো জিনিসটা আসলে কি যে খামারে যা তৈরি হয় বা খামারে যা আছে ওইটাই ব্যবহার করা হবে, প্রতিবার ব্যবহার করা হবে, সার্কুলার প্রসেসে হ্যাঁ চলতে সার্কুলার প্রসেসে চলতে থাকবে আপনার। এবং আপনার ধরেন যে বাইরে থেকে কিছু আনা হবে না, তার মানে মার্কেট ডিপেন্ডেন্সিটা, মানে ন্যাচারাল এগ্রিকালচারের একটা জায়গা হচ্ছে যে মার্কেট ডিপেন্ডেন্সিটা থাকবে না বা যত কমানো সম্ভব, লিস্ট অ্যামাউন্ট অফ ডিপেন্ডেন্স। হ্যাঁ। তো আমার বোঝার সুবিধার্থে মানে এই যে থিওরি পড়তেছি, ওকে অনেক কিছু বুঝলাম যে হ্যাঁ কৃষক আক্রান্ত হইতেছে। সে কারণ বাইরের দেশে তো আপনার রাসায়নিক সার যখন ফসলের জমিতে মারে তখন কিন্তু আপনার অনেক ধরনের পিপি, মানে আপনার অনেকটা করোনার সময় পিপি এরকম, কারণ ওইখানে তো আপনার ফার্মাররা কিন্তু আমাদের দেশের মতো লোয়ার ক্লাস লেভেলের, মানে লো ইকোনমিক কোয়ান্টাইলের ফার্মার না, ওরা অ্যাটলিস্ট মিডল ক্লাস ফার্মারও আছে, আবার ধনী ফার্মারও আছে। মানে ওইখানে ফার্মিং, আমাদের দেশে চাষার ছেলে, তুই তো চাষার পোলা, এটা একটা গালি, কিন্তু ওই তো খাদ্য সিস্টেম, মানে ওই তো খাবার আমি যে খাইতেছি ওই জিনিসটা তো আনতেছে ওই আমেরিকা বা ইউরোপ বলেন, ওইখানে কিন্তু আসলে চাষার পোলা ওই বিষয়টা নাই। হ্যাঁ, তো যার কারণে আপনার মিডল ক্লাস বলেন বা হায়ার ইকোনমিক কোয়ান্টাইলের পপুলেশনও হয়তো বা এগ্রিকালচারের সাথে জড়িত, বা অ্যাটলিস্ট মিডল ক্লাস তো জড়িতই। হ্যাঁ, তো আপনার ধরেন হার্ভার্ডের একজন টিচার একজন ফার্মারে বিয়ে করতে পারে, আমার এইখানে ধরেন আমার আপনার ছেলে মেয়েরে আপনি আপনার চাষার ছেলের সাথে বিয়ে দিবেন কিনা সন্দেহ আছে। তো এখন ধরেন আমরা যখন ছোটবেলায় পড়ছি না বইতে, আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি, 80% পপুলেশন, ছোটবেলায় বই পড়তাম 80% পপুলেশন কৃষির সাথে জড়িত, কৃষি। কিন্তু তাহলে চাষার পোলা গালি কেন? সিনেমা বলেন, আমাদের বাংলা সিনেমা কি দেখতাম যে চাষা, বাপ চাষা পোলারে আর চাষার ভিতরে ঢুকাইতে চায় না, পোলারে ঢাকায় পড়াইবো, ঢাকায় পড়ায় ক্লাস 15 এর একটা স্পৃহা থাকে সব সময় পুরো জায়গাটাতে। এবং এক সময় দেখতাম যে ওই ছেলে কিন্তু আর ওই বাপের আর কোনো ডিজাউন করতেছে, এক সময় ডিজাউন করতেছে কেন? কারণ হচ্ছে তার বাবা চাষা। তো তাহলে এত পপুলেশন চাষাবাদে জড়িত, তাহলে এইটারই ডিজাউন করতেছে কেন, বা এইটাই খারাপ ইয়া কেন? আবার এটার উপর আবার মাল্টি ন্যাশনাল কোম্পানি জড়িত, হ্যাঁ, মানে ট্রান্সন্যাশনাল কোম্পানি, মনসান্টো, সিনজেন্টা, এই যে এত বড় বড় কোম্পানি জড়িত, ঘটনাটা তাহলে কি? তারপরেও কেন এখনো ওই জায়গাতে? হ্যাঁ, ঘটনাটা তাহলে কি? তো আমি থিওরি বাদ দিয়ে এখন চিন্তা করলাম যে একটু প্র্যাকটিক্যালের জায়গায় যাই। আমাদের দেশে আপনার না আমি এইটা একটু দেন আমারে। আমাদের দেশে ধরেন অ্যাগ্রো ইকোলজি নিয়ে কাজ করে যে 4-5টা গ্রুপ আছে, এর মধ্যে একটা হচ্ছে দেলোয়ার ভাইয়ের প্রাকৃতিক কৃষি। আচ্ছা, আমি অনার্সে থাকতেই ওনাদের নাম শুনছি, খেয়াল করতাম ওনাদের পেজ গ্রুপগুলা। এর বাইরে দেলোয়ার জাহানের বাইরে আছে হচ্ছে যে ফরাদ ভাইদের যে নয়া কৃষি আন্দোলন, আবার এসকেএস নামে একটা আছে, এটা যে ঠাকুরগাঁওয়ের দিকে সম্ভবত হয়, শোনা হয়নি। তো এরকম 3-4টা গ্রুপ আছে। আমার কাছে মনে, আমি তো এত মানে বাইরে থেকে তো আসলে বোঝা যায় না। আমি চিন্তা করলাম প্রাকৃতিক কৃষি, ওকে মানিকগঞ্জ দেখি একটু। তো ওনারা যেটা করে যে আপনার 3 দিন ব্যাপী একটা কোর্স নেয়। আচ্ছা, 3 দিন ব্যাপী। আগে এটা কিসের কোর্স, মানে কি থাকে এটাতে? এটাতে ধরেন কৃষির ইতিহাস থেকে শুরু কইরা এই যে প্রাকৃতিক কৃষি জিনিসটা কি, কেন ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার না বা কনভেনশনাল এগ্রিকালচার না, মানে মূল কথা হচ্ছে রাসায়নিক সার, বিষ বা মেশিনারিজের বাইরে কেন প্রাকৃতিক কৃষির কথা বলতেছে ওরা, তারপর ওইটা কিভাবে করে,
আপনার থিওরিও থাকে আবার প্র্যাকটিক্যাল অংশও থাকে। আচ্ছা, এটা 3 দিন ব্যাপী হয়। ওনাদের আবার 1 দিন 2 দিনেরও কিছু আছে, কোর্স আছে, কিন্তু 3 দিন ব্যাপী হয়। আমি অবশ্য বলছি যে একটু বড় করা যায় কিনা, যাতে জিনিসগুলো আরো ইলাবোরেটলি বুঝতে পারে। হ্যাঁ, যাই হোক, ওনাদের 3 দিনের কোর্সের ওইখানে গেলাম। তো ওইখানে গিয়ে আর কি ওই জিনিসগুলো দেখার চেষ্টা করলাম। যে ধরেন আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে যেগুলো পড়ছিলাম, মানে অনেক তো পড়ি নাই, অল্প স্বল্পই পড়ছি। তো অল্প স্বল্প যেখানে যতটুকুই পড়ছি সেখানে একটা কোয়েশ্চেন ছিল যে ওকে, রাসায়নিক সার কোম্পানির রাসায়নিক সার দিতেছে না, কিন্তু ফসলে তো পোকামাকড় হয়, এই যে সেটা পেস্টিসাইড যে ব্যবহার করে না, ওরা করে এইটা কিভাবে ব্যালেন্সটা করে কিভাবে? তো তো আপনার ওইখানে গিয়ে ওই যে প্রিন্সিপালগুলো তো আমরা পড়ছি এক ধরনের বইতে, যে অ্যাগ্রোইকোলজি ডাইভার্সিটি থাকবে, তারপরে কোক্রিয়েশন থাকবে, একজন ইন্টারডিপেন্ডেন্সি কিভাবে তৈরি হইতেছে, কিভাবে মানে সর্বপ্রাণের জন্য কিভাবে যে আপনি কাজটা করতেছেন, মানে শুধুমাত্র মানুষ কেন্দ্রিক না, সর্বপ্রাণের স্বার্থে, তার মানে হচ্ছে মানুষের সাথে জীব শৃঙ্খলটাকে বজায় রাখার জন্যই যতটুকু যেই কাজগুলো করতে হয়। হ্যাঁ, মানে সর্বপ্রাণের স্বার্থে এটার আপনি একটা রিটার্নও পাইতেছেন, আবার একটা এনার্জির রিটার্নও পাবেন, এটা এনার্জি ফ্লো তো হইতেছে, এনার্জি রিসাইকেল, সর্বপ্রাণের স্বার্থে এবং সর্বপ্রাণের মঙ্গলের জন্য। এটা হচ্ছে প্রাকৃতিক কৃষির একটা মানে যে ট্যাগলাইন বা ইয়া থাকে না, ওরকম আর কি। তো আসলে জিনিসগুলো কি, ধরেন একটা হচ্ছে বই কেতাবি শিক্ষা, আর একটা হচ্ছে গিয়া করে দেখা। তো আমি গিয়ে দেখলাম যে ওরা, বা ওই যে আমার যে প্রশ্নটা ছিল যে ফসলের পোকামাকড় যায় কেমনে, পোকামাকড় তো ধরে যদি, আচ্ছা ওষুধ কইলাম না, বিষ সে তো আসলে ডিপেন্ডেন্ট, ধরেন কথা মূলা খেয়ে সে হয়তো মূলার পাতা খেয়ে, হ্যাঁ, মানে এটা এই পোকামাকড়গুলা তাহলে করে কি? আমরা তো ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারে দেখি যে একেবারে বিষ দিয়ে পুরোটাকে, এই আপনি যদি হ্যাঁ, সার্চ দিবেন পিঠের মধ্যে একটা স্প্রে মেশিন, ওই যে মশা যেমনি মারে স্প্রে মেশিন, হ্যাঁ এরকম স্প্রে মেশিন আছে। এরকম স্প্রে মেশিন নিয়ে দেখলে মনে হয় যে দুনিয়াতে কৃষকরা একটাই কাজ দিছে, মানে ধরেন আমার দুনিয়াতে যে যে কথা মনে পড়লো, সকল পোকামাকড় মারতে হইব। কি বলে যে ফায়ার গান ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যে ফায়ার গান, এক্স্যাক্টলি ফায়ার গানের মতো। মানে আসছেও তো যুদ্ধের যে রাসায়নিক ইয়াগুলা ওগুলা থেকেই বানানো হয়েছে এই রাসায়নিক, যদিও বললে অনেকে বিশ্বাস করে না, পরে প্রমাণ পাইলে পরে বলে যে ও আচ্ছা। বললে কি হিটলারের যে কেমিক্যাল ওয়েপেনের ওগুলোও ব্যবহার করা হয়েছে আপনার রাসায়নিক সার বা রাসায়নিক বিষ তৈরি করতে। তো গিয়ে দেখলাম যে ওরা বলতেছে যে একেবারে শুরুটা হয় মাটির নিচের থেকে, হিসাবটা করা হয় মাটির নিচের থেকে, যে যেহেতু আমরা জানি যে মাটির ভিতরে আপনার অনেক অণুজীবের বসবাস। তো যদি আপনি এই যে রাসায়নিক সার বা বিষ বেশি ব্যবহার করেন, এই অণুজীবের পরিমাণ কমে যায়। আর চাষাবাদ করতে গেলে আপনার জৈব উপাদান থাকা লাগে 5%। আচ্ছা, আপনি যদি এখন স্টাডি করতে যান বাংলাদেশের গড় জৈব উপাদান কীরকম আছে যেগুলো চাষাবাদ করা হয়, আপনি 2% পাবেন কিনা সন্দেহ। কেন? কারণ হচ্ছে যে রাসায়নিক সার বিষ ব্যবহার করা, জমির নাব্যতা নষ্ট হয়ে যাচ্ছে পুরোটাই, জমির পুরা যে ফার্টিলিটি যেটা আছে, উর্বরতা, এইটা একেবারেই নষ্ট করে ফেলতেছে। সরি, উর্বরতা, তো উর্বরতা নষ্ট হয়ে যেতেছে। আপনার এই যে আপনি নিউজ পেপারে মাঝে মধ্যে পড়তে পারেন হয়তো, বা যে পাখি মারা যেতেছে, বা ঘাস ফড়িং দেখা যায় না, বা ফড়িং টোরিং কিছু কোনো পোকামাকড় তেমন দেখা যায় না। কাক নিয়ে তো একটা আলোচনা উঠলো যে কাক নাই কেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওই যে কেঁচো নাই। এই যে জিনিসগুলো ঘটছে, এই জিনিসগুলো ওই সবুজ বিপ্লবের হাত ধরে যে রাসায়নিক সার আর বিষ কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে, ওইটারই একটা লম্বা ইফেক্ট হিসাবে এখন এই অবস্থা। আমি সেদিন দেখতেছিলাম যে বিডির ওয়েবসাইটে গেছিলাম, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। তো ওদের যে ধান, হঠাৎ করে মনে হলো যে মানে একটা আলাপ উঠছে যে ভাত তো পুষ্টিকর না, বা ভাতের মধ্যে আসলে কোনো ধরনের কোনো নিউট্রিশন ভ্যালু নাই। তো আমি পরে দেখতে গেলাম যে আসলে কেন নাই, বা তাহলে আমরা তো অনেকদিন থেকেই ভাত খাচ্ছি পুরাই এশিয়া উপমহাদেশ এবং মানে বৃহত্তর মানে পুরো এশিয়াই আর কি, ধরেন যে
ভাতের উপরেই আছি। হুম পরে দেখলাম যে বিড়ি ওখানে ধান চলতেছে, মানে বিড়ি 87 না 85 নাম্বার। হুম তো এগুলো দিলাম প্রত্যেকটা লংজিভিটি 3 বছর। হুম 3 বছর একটা মডেল চলতেছে, 3 বছর শেষ, মানে গাড়ির মডেলের মতো আর কি। আচ্ছা পরে নতুন একটা মডেল আসলো, এই মডেলটা এত বেশি মেট্রিক টন ধান, এক হেক্টর জমিতে এত বেশি মেট্রিক টন ধান দিবে। হুম তো ওইটা হিসেব করে পরে মনে হলো যে ও আচ্ছা, মানে তাহলে আমি তখন একটা আঁচ করতে পারলাম যে আচ্ছা ধানের বা ভাতের যে গুণাগুণ কমার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে এই যে জেনেটিক মিউটেশন করতে 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 করতে, কারণ তো আমার ইন্ডাস্ট্রিয়াল জমি তো আর বাড়ে নাই, না মানুষ বাড়ছে, জমি বাড়ে নাই, আমার একটা ছোট জমি বরং কমছে। কমছে। তো সেই ক্ষেত্রে আমাকে ছোট জমিতেই আরো বেশি ফলনশীল, উচ্চ ফলনশীল যে, মানে আমার কাছে এটা খুবই ইয়ে লাগে, অবাক করে যে উচ্চ ফলনশীল তো মানুষকে যদি এখন উচ্চ ফলনশীল মানুষ বানানো যায়, তো যে ধরনের একটা কিম্ভূতকিমা চেহারা আসবে, সেটা ধরেন যে মানে সেরকমই একটা চেহারা ধরেন খাবারের ক্ষেত্রে আসছে। খাবারের ধরেন উচ্চ ফলনশীল গরুর মাঝখানে যে অ্যানথ্রাক্স আসলো, তারপরে যে মোটা তাজাকরণের যে ইনজেকশন, ঈদের আগে এই ধরনের কথাবার্তা উঠতেছে। তো বিভিন্ন ধরনের তো মানে মিউটেশনের ভিতর দিয়ে আমরা নিয়ে যাচ্ছি আমাদের খাবারের ইয়েকে, মানে কালচারটাকে। তো এইটা আসলে আমার কাছে মনে হয় খুবই অ্যালার্মিং। তো সেই জায়গা থেকে তখন আমার কাছে মনে হয় যে এটা আসলে সলিউশনটা কি হতে পারে। তো সেই সলিউশনে মনে হয় আপনি বলতেছিলেন যে এই যে ফার্টিলিটি, যে জমির যে ফার্টিলিটি, এটাকে বৃদ্ধি করার যে উপায়। হ্যাঁ, তো জমির ফার্টিলিটি যে এত পরিমাণে কমে গেছে, এই কমার কারণটাই হচ্ছে যে রাসায়নিক সার বীজ দিয়ে আমরা চাষাবাদ করে গেছি বছরের পর বছর। এখন এখানে যেটা বলতেছিলাম যে আপনার এই রাসায়নিক সার বীজ দিয়ে আপনি একটা জমিতে বারবার যখন করতে যাবেন, প্রত্যেকবারই আপনার রাসায়নিক সার এবং বিষের পরিমাণ বেশি লাগবে। ধরেন একটা সেম ইউনিটের জমিতে আপনি যেই ইউনিট পরিমাণ রাসায়নিক সার বা বীজ ব্যবহার করেন, পরের বার যখন আপনি আবার আবাদ করতে যেতেছেন, ওই আবাদের সময় এই ইনপুটেরগুলো আরও বাইরে যেতেছে, কস্টিংও বেড়ে যেতেছে। আপনি যতবার করবেন তত আপনার ইনপুটের পরিমাণ বাড়বে, কস্টিং বাড়বে। একটা পর্যায়ে গিয়ে এই জমি আর ব্যবহার করতে পারবেন না। তাহলে তার মানে বুঝে যেতে কি টেকসই না, আনসাস্টেনেবল। কিন্তু এই প্রাকৃতিক কৃষি যেটা বলতেছি এটা সাস্টেনেবল। আচ্ছা, যেটা বলতেছিলাম অন্য লাইনে চলে গেলাম। তো ওরা মাটিটা প্রস্তুত করার থেকে শুরু করে পুরো জার্নিটার ব্যাখ্যা দেওয়াটা শুরু করে যে কোন বীজটা ব্যবহার করব, দেশি বীজ না কোম্পানির বীজ। তো বীজের 5 ধরনের প্রকার বলে। দেশি বীজ, আবার উচ্চ ফলনশীল আপনি যেটা বলতেছিলেন, এর আরেকটা হচ্ছে যে জিএমও, জেনেটিক করার যে বীজগুলা। এখন ওনারা দেশি বীজটার কথা বলতেছে এবং বলতেছে যে মিক্স এগ্রিকালচার, মানে একটা বেডের মধ্যে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের কথা দেখেন, যে ধরেন চাষারে বলা হইতেছে যে ধরেন মূলা চাষে প্রফিট বেশি বলা হইলো, বা ও কোথা থেকে শুনে আসলো বাজার থেকে, তাহলে ও মূলার আপনার বীজ কিনে আনলো, তারপরে হচ্ছে আপনার কি বলে বা অন্য কোনো শাকের বললো যে প্রফিট বেশি, তাহলে ওই শাকের বীজ সে কিনলো, কেনার পরে ওই যে সার বীজ ওগুলো কিনতেছে। এখন একটা বেডের মধ্যে শুধু এক জাতীয় ফসলই লাগাইতেছে, যেটা মনোকালচার না। লাগাইলে কি হয়, যে ধরেন আপনি সিম্পলি এইটা দেখেন যে কোনো গাছই লাগান পোকামাকড় আসবে। তো আপনি একটা জমিতে যদি একই ধরনের ফসল পুরোটাই লাগাইলেন, তাহলে ওই গাছেরই পোকামাকড়গুলাই ওইখানে আসতেছে। কিন্তু ওই জমিটাতে যদি আপনি অন্যান্য ফসলও লাগান, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছের আলাদা আলাদা পোকামাকড়গুলো আসতেছে। তার মানে কি? তার মানে হইতেছে যে বিভিন্ন ধরনের পোকামাকড় যখন আসতেছে, তখন কিন্তু একটা সম্ভাবনা আছে যে আপনার এই ফসলের পোকা ওই ফসলের পোকারে খাবে হ্যাঁ, বা তারাই দিবে। তো ঘটনাটা কিন্তু এইটাই ঘটে। এবং যে বীজগুলো, কোম্পানির বীজগুলো বিক্রি করা হয়, ওগুলাতে ধরেন আপনার রোগও বেশি হয়, বালাইও বেশি হয়, এবং আপনার পোকামাকড়ও ধরে বেশি, যার কারণে আপনার যে প্রতিনিয়ত রাসায়নিক সার বীজ দিতে হচ্ছে। রোগবালাইটা, বিশেষ করে রোগবালাইটা বেশি হয়। দেশি বীজগুলো রোগবালাইটা কম হয় কেন?
তার কারণ হইতেছে ও 1000 বছর ধইরা ইভলিউশনারি প্রসেসের ভিতর দিয়ে ও আসতেছে। নিজেরই একটা ওর প্রসেসিং আছে ওর যেটাতে আসলে মানে 1000 বছর ধরে ও এরকম মানে বারবার পুনরায় ব্যবহার হইয়া আইসা এই জায়গায় পৌঁছাইছে। আর এটা কি যে এটা ধরেন কোনো ধরনের হালকা কিছু পরিবর্তন করলো, করার পর যখন ছাড়তেছে রোগ বেলায়ের মধ্যে পড়ে ওয়েদার যেতেছে। পরিবর্তনে মানে এই জলবায়ুর যে হ্যাঁ, effect, জলবায়ুর এটার যে effect টা সে ইফেক্টও নিতে আছে পারতেছে না। এবং এই মাটি তো ধরেন আপনার প্রস্তুত করতেছে রাসায়নিক সার দিয়া। আপনার এটার ফলে ওই রোগবালাইগুলা যে অন্য গাছের কোনো কিছু যে ওই রোগবালাইগুলা খতম করবে এরকম না। যেমন ধরেন আমি খুব একটা মজার জিনিস শুনলাম যে ধরেন নেমাটোডা টাইপের এক ধরনের ইয়া হয় গাছের ভিতরে, নেমাটোডা টাইপের এক ধরনের কেঁচো টাইপের এক ধরনের মাটি নিচে আক্রমণ করে। ওইটা গাদা গাছ নাকি মাঝখানে লাগাই দিলে ওইটা চলে যায়, হইতে পারে না। তো এই যে এই বিভিন্ন ধরনের আপনার এই যে ঘাসগুলা আপনার ধরেন হার্বিসাইড ব্যবহার করে তো ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারে, মানে কি মানে হচ্ছে যে ঘাস মারার ঔষধ বলে ওরা, ঘাস মারার ঔষধ মারে, আসলে ঘাস মারার বিষ মারে। তো সব ঘাস যখন মাইরা ফেলবেন আপনি, ওইখানে তো আর মাকড়সা আইসা থাকতে পারে না। মাকড়সা থাকলে কি হয়, মাকড়সা ধরেন এক ধরনের জাল তৈরি করে, ওই জালের মধ্যে কিছু পোকামাকড় আটকায়, আবার মাকড়সা নিজে গিয়েও কিছু পোকামাকড় খায়। তা তো নিজে খাইতে হবে। তো তাহলে ধরেন এই যে বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল এটা কিন্তু ঘটে না। আবার ধরেন এই যে বিভিন্ন ধরনের ফসলের কথা বললাম, এটা যখন একই জমিতে মানে লাগানো হইতেছে, তো একই জমিতে বোনার কারণে এক ফসলের পোকামাকড় আরেক ফসলের পোকামাকড় খায়া পপুলেশনটা কমায় রাখতেছে। তার ফলে কি যে ধরেন এই যে ডাইভার্সিটির প্রিন্সিপাল একদম মাটির নিচের থেকে শুরু করে পুরো পর্যন্ত, কারণ আপনি যদি যে কোনো নেচারে যদি খেয়াল করেন, প্রাকৃতিক কৃষিটা কিন্তু করা হয় নেচারে খেয়াল করে। নেচারের মধ্যে আমরা কি দেখতেছি, নেচারের মধ্যে দেখতেছি আমরা যে সহাবস্থানও আছে, আবার একজন আরেকজনরে খেয়ে ফেলতেছে, যেরকম একজন আরেকজনরে উপকারও করতেছে এরকম। তো ধরেন আপনার এই যে গরু যখন মাঠে চড়ে তখন দেখবেন বিভিন্ন পাখি এসে বসে, ওর পিঠের মধ্যে পোকা খাইয়ে দেয়, এক ধরনের সহাবস্থান দেখতেছি না। তো প্রকৃতির যে দিকেই আপনি যান, ধরেন বনের দিকে যদি যান, যেখানে ধরেন হিউম্যান ইন্টারভেনশন ঘটে নাই, ওইখানে দেখবেন যে একটা ডাইভার্সিটি আছে, যেখানেই তাকান আপনি ডাইভার্সিটি আছে। আপনি গাছের ক্ষেত্রে বলবেন, আপনি পশু পাখি প্রাণী যে কোনো পোকামাকড় যাই দলেন, সবগুলো জায়গাতেই আপনি ডাইভার্সিটি পাইতেছেন। ওইটাই আপনি জমিতে নিয়ে আসতেছেন। আচ্ছা, যে ডাইভার্সিটি একই জমিতে বিভিন্ন ফসল, এক ধরনের ডাইভার্সিটি আনলে জমির এই যে আমি যেটা বললাম, এই যে জমির পাশ দিয়ে যে ঘাস, তারপরে যে গাঁদা ফুলের গাছ, এই যে বিভিন্ন ধরনের গাছ লাগানো রাখা, আবার পাখির বসার জায়গা রাখা, কারণ আপনার রাসায়নিক সার বিষ দিলে তো আপনার ওই পোকামাকড় আসতে চাবে না। রাসায়নিক বিষ তো পোকামাকড় মারারই, কিন্তু ধরেন উপকারী পোকামাকড়ও আছে। যদি আমি এইভাবেও চিন্তা করি যে ধরেন যে সকল পোকামাকড় অন্যান্য পোকামাকড় খেয়া ক্ষতিকর, মানে যেটা আপনার ফসল খেয়ে ফেলে, সেই পোকামাকড়টারে তো আপনি আসতে দিতেছেন না যদি আপনি রাসায়নিক বিষটা ব্যবহার করেন। তাহলে কি আপনি ডাইভার্সিটি এনশিওর করতেছেন। এখন ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের ক্ষেত্রেও কিন্তু হিসাব করে যে টোটাল জমির আমার 20%ও যদি ওয়েস্টেজ হয় এই পোকামাকড় খেয়ে ফেলে, তাও ঠিক আছে। তো প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে এই জিনিসটা আপনার আরও কম হবে। কেন কম হবে বলতেছে? কম হবে বলতেছে এই কারণে যে ধরেন আপনি অথবা পোকা খাওয়া একটা বেগুন পাইতেছেন, কিন্তু সেটা খাইতে পারবেন আপনি, একেবারে নষ্ট হয়ে যাবে না, বা এরকম অবস্থায় থাকে আর কি। আবার উপকারী প্রাণীগুলোও আছে যেগুলো আপনার ফসলকে আপনার সবভাবে হেল্প করতেছে। যেমন ধরেন কেঁচোর কথা,
তো আপনি রাসায়নিক সার বীজ ব্যবহার করার পরে দেখবেন যে আপনি ওইরকম জমিগুলোতে একটা লাঙল দিয়ে যদি কোপ দেন দেখবেন ওইরকম কেঁচো টেচো পান না। কিন্তু আপনি যখন প্রাকৃতিক কৃষির মধ্যে থাকবেন আপনি দেখবেন একটা কোপ দিলেই দেখবেন নিচে কেঁচো পাওয়া যেতেছে। কেঁচো কি করে অ্যাকচুয়ালি? কেঁচো যখন হচ্ছে আপনার এই ফসলের যেই মূল মানে রুট আছে, এই রুট তো কি করে আসলে, রুট আসলে কি নাই মাইক্রোনিউট্রিয়েন্ট মাটির থেকে। তো মাইক্রোনিউট্রিয়েন্ট নেওয়ার ক্ষেত্রে এই কেঁচো মানে আপনার একটা ফ্রি লেবার হিসেবে কাজ করে। ও একটা গর্ত তৈরি করে ভিতরে, করার পরে নিচের থেকে ও ওই যে যেগুলো আপনি সারটার প্রাকৃতিক যে সারগুলো ব্যবহার করছেন এইটা আর এই মরা যেগুলো জিনিস থাকে ওগুলোর ওরা ভাঙে মাইক্রোনিউট্রিয়েন্টটা ছড়ায় দেয়। মানে অণুজীবের কাজ কি আসলে, বা এই যে আমরা যে এতক্ষণ যে ভাতটা খাইলাম বা যাগুলো খাইলাম আমরা, এটা কিন্তু প্রথমেই আমরা হজম করি না। আমাদের পেটের মধ্যে অনেক ধরনের অণুজীব আছে, ওরা ভাঙে যেটা হয় সেইটা আমরা গ্রহণ করি। তো আমাদের পেটের মতো জমিতেও অনেক অণুজীব আছে, ওরা এই যে বিভিন্ন জিনিস আছে মাটিতে ওগুলোরে ভাঙলে যে মাইক্রোনিউট্রিয়েন্টটা হয় ওইটা এই যে গাছের রুটগুলো নেয়। কেঁচো কি করে মূল বরাবর এরকম খোদাই করে নিচের থেকে এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর উপরে নিয়ে আসে গাছের সুবিধার জন্য, এবং গাছের শেকড় যাতে খুব সহজে ওই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো নিতে পারে। তো তার মানে কি যে নেচারের মধ্যে এই জিনিসটা আছে, মানে নেচারের মধ্যে এই যে কারণে বলতেছিল যে সর্বপ্রাণের মঙ্গলের কথা ভাইবা আপনি চাষাবাদটা করবেন। তার মানে শুধুমাত্র আপনার নিজের ধান্দা না যে আপনার এই জমির থেকে এত মেট্রিক টন ফসল বানাইতে হবে, এই শুধু এই জায়গার থেকে না। একটা মেজর চ্যালেঞ্জের জায়গা হচ্ছে, মেজর প্রোপাগান্ডার জায়গা হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার যারা করে তারা বলে যে প্রাকৃতিক কৃষিতে আপনার ফুড সিকিউরিটি হবে না। আচ্ছা, ওদের শব্দটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের ফুড সিকিউরিটি কি, যে আপনার মোট পপুলেশনের জন্য কতটুকু ফুড লাগবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন পোস্ট হারভেস্ট লস এটা দিয়ে যদি সার্চ দেন দেখবেন 40 to 50% ফসল নষ্ট হয়ে যেতেছে। কেন? কখনো মার্কেট থেকে কেনাই হচ্ছে না, অথবা সেটা এখন তো কোল্ড স্টোরেজ টেকনোলজি আছে, তো যেটা নষ্ট ঠেকাইতে ওই যে কোল্ড স্টোরেজ টেকনোলজির ভিতরে রাখা হয়। কিন্তু যদি না থাকতো কোল্ড স্টোরেজ টেকনোলজি তাহলে ধরেন পুরোটাই আরো অনেক বেশি নষ্ট হইতো। কিন্তু যে পরিমাণ উৎপাদন হয় ওই পরিমাণে আসলে পপুলেশনের দরকার নাই, তার থেকে কম দরকার। কারণ কতগুলা মুখ আছে ওইটা বিবেচনা কইরা কিন্তু কৃষকরা কিন্তু সরকার থেকে বইলে দেওয়া হয় না যে তুমি এই বছর 2 মেট্রিক টন আলু বানাও, কোনো ক্যাপ নাই, কোনো ক্যাপ কিন্তু নাই। ও কৃষক বাজার থেকে শুনছে বা ওই যে পত্র পত্রিকা থেকে এইটা লাগাইলে এত বেশি ধান হবে বা এত বেশি ফসল হবে। এই যে ধরেন আমাদের একটা কৃষি কাজের চ্যানেল খুব ছিল না, মাটিও মানুষ, এই যে কি কার জানি নাম, শাইখ সিরাজ। তো শাইখ সিরাজের অনুষ্ঠানে ধরেন দেখাইলো বেগুনের লাভ হইতেছে, বা ধরেন ওই যে ড্রাগন ফ্রুটে লাভ, এই কিছুদিন আগে মনে ড্রাগন ফ্রুট আসলে আমাদের এখানে মাটিতে হওয়ারই কথা না বা হওয়ার দরকারও নাই, মানে রাইট বা এনভায়রনমেন্টালি দরকার নাই, সেটাকে আমরা এখানে বলতেছে যে ড্রাগন ফ্রুটের লাভ বেশি। এইটা শুই না আইসা ধরেন ড্রাগন ফ্রুটের চাষ করে পরে লস। হ্যাঁ, এই ঘটনা এই ইয়ার ক্ষেত্রেও কিন্তু সেম। কৃষক বাজার থেকে শুই না আসছে আলুতে লাভ হইতেছে, ওকে আলুর এই জাতটা চলতেছে খুব বেশি, বা ধানের এই জাতটা চলতেছে খুব বেশি, ও এরকম ভাবে ইয়া করে। তো করলে যেটা হয় যে ও যখন একই জমিতে একই ফসল লাগিয়ে দিতেছে, ওর তো একই পোকামাকড়ি ইনভাইট করতেছে, পুরো সিস্টেমটা ও ইনভাইট করতেছে। ইনভাইট করে আবার পোকামাকড় যেহেতু বেশি হয়, রোগবালাই বেশি হয়, কোম্পানি আপনার ওই বীজটাও দিতেছে, ওই বীজে যেই পোকামাকড়গুলো বেশি হবে ওইটার সার এবং বীজটাও বিক্রি করতেছে আপনার কাছে। মানে এটা অনেকটা এরকম যে আপনারে প্রথমে জ্বর হইলো, আপনারে জ্বর দিল একটা কোম্পানি,
একটা জিনিস খাইলেন ওটাতে জ্বর হইলো আপনার কথার কথা, বা ডায়রিয়া হইলো, ওইটার আবার ওষুধও আপনার সাপ্লাই দিতেছে। অনেকদিন আগে অ্যান্টিভাইরাস কোম্পানিগুলোই একটা রুমার ছিল যে অ্যান্টিভাইরাস কোম্পানিগুলোই ভাইরাস তৈরি করে আসলে। হ্যাঁ, ওই ধরেন ওই রিউমারটা যদি আমরা মনে করি, তো এই ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের ক্ষেত্রে এটা কোনো রিউমার না, এটা মানে প্রুভেন এবং সায়েন্টিফিক্যাল আর্টিকেল আছে, আপনি পড়তে পারেন বা যে কেউ সার্চ করতে পারে যে আপনার একই ধরনের পোকামাকড়িতে ইনভাইট করতেছেন, ওইটার আবার সার বীজও বেচতেছেন, এবং যেটা আবার প্রত্যেকবার আবাদ করার সময় ওই ওই কতটুকু পরিমাণ দিতে হবে ওইটাও বাইরে যেতেছে। তো ধরেন কৃষকের কি অনেক ইনপুটের কস্ট বাড়তেছে, ও তো একটা লোনের চক্করে পড়ে গেছে, প্রপার্টি ট্যাপ যেটা একটা প্রপার্টি ট্র্যাপের মধ্যে। ওই যে লোনের চক্করে পড়ছে, ও কখনোই আর উঠতে পারতেছে না, কারণ ওর প্রথম কথা হচ্ছে ওর ল্যান্ডের অ্যাক্সেস নাই। এটা কিন্তু একটা খুব বড় ক্রাইসিস আমাদের দেশে। আমাদের দেশে মূল কৃষক তো খুব ছোট কৃষক যেটা, আর এই যে মূল বাজারে যত তৈরি হয়, উৎপাদন যা হয়, তার ম্যাক্সিমামই আসে আসলে ছোট কৃষকদের কাছ থেকে, জমি থেকে। তো কিন্তু সেই ছোট কৃষকই লোনগ্রস্ত এবং রোগাক্রান্ত, বিশেষ করে ক্যান্সার। আমাদের যদি আমাদের দেশের কনটেক্সটে বলি, কেন? কারণ সে এই এগ্রিকালচার ফলো করতেছে, যেখানে বীজটাও কিনতে হয় কোম্পানির থেকে, সার বীজটাও কিনতে হয় কোম্পানির থেকে, পেস্টিসাইড যেটা আর কি। এখন যখন আমরা চলে গেলাম কোথায়, যে ওকে প্রাকৃতিক ইয়াতে করবো, তাহলে ওরা দেখলাম যে এই যে দেশি বীজ, বিভিন্ন ধরনের দেশি বীজ, আমাদের কিন্তু অনেক বীজ হারায় গেছে প্রায়। মানে কিছুদিন আগে শাইখ সিরাজ ইনফ্যাক্ট ওই দেলোয়ার ভাইয়ের ইয়াতে গেছিল, তো বিনা বা এই যে নিউক্লিয়ার যেটা রিসার্চ কমিশন আছে ওইখানে, আর এই যে বিড়ি যেটা বললেন, ওদের কাছে হয়তো বা ইন্ডিজেনাস ভ্যারাইটি থাকতে পারে, কিন্তু লাখ লাখ ইন্ডিজেনাস ভ্যারাইটি ছিল। এখন এগুলার পরিমাণ নাই হয়ে গেছে। দেলোয়ার ভাইদের কাছে কম, নয়া কৃষির কাছে অনেক বেশি। ওরা আবার ওই যে সবাই কিন্তু দেখবেন এরা কিন্তু বীজ সংরক্ষণও করে, আবার বীজ বিনিময়ও করে। এরকম আমার কিছু ধরেন অনুষ্ঠানের মতো করে বীজ বিনিময় করে। তো ওই যে একই জমিতে অনেক ধরনের ফসল লাগাইতেছে, ফলে আবার ঘটনা কি, ধরেন বরবটি কি করে, বাতাস থেকে নাইট্রোজেনটা মাটিতে ফিক্স করে। তাহলে যখন আপনি বরবটি কইরা ফেলছেন একবার, তার মানে ওই জায়গায় নাইট্রোজেন আপনার আর অনেক বেশি পরিমাণে দিতে হবে না, বুঝছেন? প্রাকৃতিক কৃষিতে কিন্তু আবাদ যারা করে, ওই সাইকেলগুলা বা ওই ফসলের যে ইয়াটা বিবেচনা কইরেই মিনিমাম একটা তো কিন্তু পড়াশোনা থাকা জরুরি। ওনাদের সবাই কিন্তু বলে যে মূর্খ, দেখবেন চাষারে মূর্খ বলে। ও যে কি পরিমাণ জানে আপনার কোনো আইডিয়া নেই। চাষা যে কি পরিমাণ জানে, প্রকৃতি বোঝে বা হ্যাঁ জানে, ওইটার সম্পর্কে আপনার কোনো আইডিয়াও নেই। আমি মনে করছি চাষা মূর্খ, কিন্তু হিসাব করলে চাষা একদম অ্যাপ্লাইড সায়েন্সে কাজ করতেছে। ও প্রতিনিয়ত কইরা বুঝতেছে যে কোনটাতে কি হইলে কি ঘটে, এবং কোন সিজনে বা কোন সময়টাতে ওকে বৃষ্টি হইতেছে। আবহাওয়া অধিদপ্তর তো ধরেন বলতেছে অমুক সময় অমুক, বা এখনো তো পড়াইতেছে 6 ঋতুর দেশ বাংলাদেশ। খেয়াল করে দেখেন যে বৃষ্টির সময়কাল 2 মাস পেছায় গেছে এইটা, এবং ওই অনুযায়ী আবাদের টাইমটাও পেছাইছে। কিন্তু পত্রপত্রিকায় বলে এখন ফসল লাগাইতে হবে। ওই ঢাকার একটা সায়েন্সের লোকের কথা শুনে যদি চাষায় কাজ করতে যায়, ও ধরা খাওয়া বাধ্য। মানে প্র্যাকটিক্যাল নলেজের যে অভাবটা ঢাকার। হ্যাঁ, কারণ ওই যে যেমন আমি যেখানে গেছি ওইখানে ওরা বলে হচ্ছে মাটি যে জো আইছে। আচ্ছা, জো আইছে মানে কি, এখন আবাদ করতে পারবে, এখন বীজ বোনা বা ফসল বোনার সময় মাটিতে জো আইছে। তো এই যে মাটিতে জো আইছে, ও কিন্তু ওর কাছে কোনো সাইন্টিফিক টুল নাই। ও মাটির ধরন, গন্ধ এগুলা দেখেই বুঝতেছে। ওর কাছে নিজের কয়েকটা সিগনিফায়ার আছে যেগুলো, মানে ওর অবজারভেশন এক ধরনের টেকনিক আছে।
এবং করতে করতে গিয়ে সে একটা এম্পেরিক্যাল নলেজ সে প্রডিউস মানে পরিচিত হইতেছে, কিন্তু তার একটা অবজারভেশনাল নলেজও আছে। এবং সে তখন ওই যে এই যে ধরেন এই যে আপনি এখন বইতে পাবেন যে বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল পড়তেছেন, কিন্তু ও আগের থেকেই জানে যে ওই ক্ষেতের পাশের ওই ঘাসে মাকড়সা বাসা নেয়, জাল তৈরি করে রাখে, আবার মাকড়সা ভিতরে গিয়েও কিছু পোকামাকড় খায় ফেলায়। ফলে এইটাই কিন্তু আপনি পরবর্তীতে নিয়ে বইতে ট্রান্সফার করছেন, হ্যাঁ, ওই ইংরেজি শব্দ দিয়ে, কিন্তু ওর কাছে ওই নলেজ আগের থেকে আছে। তার মানে চাষাবাদে মূর্খ ভাবার কোনো কারণ নাই, কারণ সে তার মধ্যে একটা ইন্ডিজিনাস নলেজ। সেই জায়গা থেকে ধরেন যে যেহেতু মানে শুধুমাত্র ওদেরকে যে ইন্ডাস্ট্রিয়াল কালচারের ভিতরে, ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং কালচারের ভিতরে নিয়ে আসা, এত জ্ঞান থাকা সত্ত্বেও, তাহলে এটা কি শুধুমাত্র ওদের বলবার কোনো জায়গা নাই বা ওদের ল্যান্ড অ্যাক্সেস নাই, এই জন্যই কি তাদেরকে আসতে বাধ্য করে? না, এটা হয়েছে কেমনে যে ধরেন আপনার অনেকটা মানে ধরেন কলোনাইজেশনটা এখানে যেভাবে হয়েছে বা অন্যান্য দেশেও যেভাবে হয়েছে, তেমন এই যে যেগুলার হচ্ছে প্রাইভেটাইজেশন ঘটে নাই কিন্তু ধীরে ধীরে ঘটাইছে। যেমন ধরেন আপনার অনাবাদি শাক, যেমন তেলাকুচা শাক আপনার আবাদ করতে হয় না, এমনিই তৈরি হয়, এবং ওইটা ডায়াবেটিস সহ আরো অন্যান্য বিভিন্ন রোগবালাইয়ের জন্য ভালো মানুষের। এটা আবাদই করতে হয় না, এমনিই গজায়। তো যদি এখন আমি যদি একটা কোম্পানির পার্সপেক্টিভে চিন্তা করি, আমি দেখা যাব কি ওই তেলাকুচা শাকরেই জমিতে আবাদ করা শুরু করব এবং ওইটারে মানে মানিতে প্রাইসিং এ প্রফিট কনভার্ট করব। তো এরকম অনেক ধরনের অনাবাদি শাক ছিল যেগুলার কোনোটা এখন আপনার এই যে প্রাইভেটাইজেশনের মাধ্যমে করছে। তো এরকম বীজের ক্ষেত্রেও ঘটছে, আর সার বীজ তো বললামই যে কিভাবে আসছে। তো এখন ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা বলে কি যে প্রাকৃতিক কৃষিতে ওই ফুড সিকিউরিটি নাই, মানে ওই যেই পরিমাণ পপুলেশন তার জন্য হবে না, এবং খরা দেখা দিবে। মানে খরা বলতে কি মানে দুর্ভিক্ষ দেখা দিবে, যে ওই হবে না। কিন্তু আসলে অ্যাকচুয়ালি কি যদি স্টাডি করে এই কথাটা বলে না যে ওকে আমার এতজন পপুলেশন আছে, আমার এত ইউনিট আলু দরকার, এত ইউনিট গম দরকার, এত ইউনিট শাক দরকার, এত ইউনিট, এই জিনিস করে কিন্তু কৃষকরা কটা হইতেছে না, মানে এই স্ট্যাটিস্টিক্স নাই আর কি, এটা নাই। ও বাজারে শুনছে প্রফিট হয়, কারণ সবকিছুই প্রফিট ড্রিভেন ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারে। পরে ও যখন জমির জিনিসগুলো দেখে, ও প্রত্যেকটা ইনপুট হিসাবে দেখে, ওর কাছে জমির থেকে যা তৈরি হয় আউটপুট বা প্রোডাক্ট, পণ্য, মানে জমিতে যা তৈরি হয় তা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার বা মনসান্টো বলেন বা যারা আছে তাদের কাছে ফসল, জমিতে যা তৈরি হয় সেটা হচ্ছে পণ্য। বাট প্রাকৃতিক কৃষি যারা কাজ করে তাদের কাছে ওইটা হচ্ছে ফসল, নট পণ্য। দুইটার কিন্তু নলেজের প্যারাডাইমটা দেখে এটা তো ফসল আমি যখন বিক্রি করব, আপনি যখন ফসল বলতেছেন, আপনি যখন ফসল বলতেছেন, মাটি বলতেছেন, এইটা নিয়ে যখন ভাবনাটা তৈরি হইতেছে, একটা আরেকটার সাথে কানেক্টেড ভাবে আপনি চিন্তা করতেছেন, আপনি একটা জমি কিভাবে সাজাবেন। এই যে আমি বললাম যে পার্মাকালচার, বা এটা ফুল ফর্মটা হচ্ছে পার্মানেন্ট এগ্রিকালচার, হ্যাঁ। তো এটার মধ্যে কিন্তু আপনি পুরো জোনটারে সাজান, কোথায় ঘর থাকবে, কোথায় আপনার লাইফ স্টকগুলো থাকবে, কোথায় হাঁস মুরগি থাকবে, পাখি থাকবে, কোথায় কবুতর পালে, তারপর কোথায় আপনার ফসলের আবাদগুলো হবে, কোথায় ফলের বাগানগুলো হবে, কোথায় গরু ঘাস খাবে, ওই জায়গায় পুকুরটা কোথায় হবে, তারপরে হচ্ছে বনজ জায়গাও কোথাও থাকবে। মানে আপনার ধরেন যেখান থেকে আবার কিছু হবেই না, মানে কিছু হবে না বলতে ধরেন একটু বন টাইপের এরিয়া থাকবে, যেখানে বিভিন্ন ধরনের আপনার পাখি টাখি আসবে, থাকবে, বাসা বানাবে। এই তার মানে কি যে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারে চিন্তা করতেছে ফুড সিকিউরিটি মানে শুধু কত পরিমাণ পণ্য, হ্যাঁ, পার্সেন্টেজ অফ প্রোডাক্ট, কিন্তু এই প্রাকৃতিক কৃষির জায়গায় চিন্তা করতেছে হচ্ছে ফুড সভারেনিটি দিয়া, নট ফুড সিকিউরিটি, ফুড সভারেনিটি। আচ্ছা,
মানে দুইটা খাদ্যের different- সার্বভৌমত্ব আর কি। খাদ্যের সার্বভৌমত্ব শুধুমাত্র মানুষের জন্য খাবার না, খাবার সকল প্রাণীর বা সকল প্রাণের, ওই যে বলতেছিলাম সকল প্রাণের মঙ্গলের কথা ভাইবা আপনি চাষাবাদ করবেন। পাখিটার খাবারও আপনার এখানের যোগান আছে, পোকামাকড়ের খাবারটারও এখানে যোগান আছে। পোকামাকড় মারতেই আপনারা দুনিয়াতে পাঠানো হয় নাই। হ্যাঁ, আপনি যখন ইয়া করবেন পোকামাকড়, যে কোনো গাছেই পোকামাকড় হবেই, ন্যাচারাল প্রসেস। সেটা ন্যাচারালি পপুলেশন কমানোর নিয়ে আছে। যেমন ধরেন বনে তো বাঘও আছে, হরিণও আছে। কোনো একটা পপুলেশন যদি আপনি বাড়ায় ফেলেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, কোলাপস করবে। বা ধরেন আপনি সব হরিণ মাইরা ফেললেন, বাঘ কিন্তু না খেয়ে মরে যাবে। তখন বাঘ, ওই যে এখন তো সাধারণত যেটা হয় যে সুন্দরবনে অনেক অনেক বাঘ লোকালয়ে ঢুকে যায়, সুন্দরবনে বাঘের পরিমাণ কমে গেছে যেভাবে, খাদ্যাভাব হয়। হ্যাঁ, আপনি বিভিন্ন কারণেই হয় যে আপনি যদি তার আবাসস্থল, মানে বাঘ মূলত আমরা একটা স্টাডি করছিলাম আমি, সেটা হচ্ছে বাঘ মূলত লোকালয়ে চলে আসে দুই তিনটা কারণে। একটা কারণ হচ্ছে আপনি যদি তার যেই নেটিভ যেই জায়গায় সে থাকে, হ্যাঁ, আবাসস্থল যেটা হ্যাবিটেট যেটা, এইখানে যদি কোনো ধরনের হিউম্যান ইন্টারভেনশন ঘটান, এখন যদি সুন্দরবনে গিয়ে দেখেন আপনি তো দেখবেন বিল্ডিং বাড়ি করে ফেলছে, বন কর্মকর্তারা বিল্ডিং বাড়ি করছে, এরকম গাছ টাছ কাইটে নিয়ে যাইতেছে, আবার পর্যটন টাইপের স্পট বানাইছে, এগুলো করে কিন্তু বনের অবস্থা 12টা। তো তার মানে কি ন্যাচারাল হ্যাবিটেট আপনি ইয়া করতেছেন, ইন্টারভিন করছেন। এইটা করলে বাঘ লোকালয়ে চলে আসার সম্ভাবনা আছে। আরেকটা কি, বুড়া বাঘ আপনার এই জোয়ান বাঘের সাথে পারে না, দল ছুট হয়ে যেত না, পারে না ওই খাবারটা ইয়া করতে। ও যখন অনেকবার করতে পারে না তখন তার সম্ভাবনা আছে বাইর হওয়ার, মানে লোকালয়ে আইসা, যেহেতু গরু তো বাইন্দা রাখেন আপনি, বা গরু দৌড়াইতে পারে না অত দ্রুত। তো বুড়া বাঘ ক্ষেত্রে যখন সে জোয়ান বাঘের সাথে খাবার ছিনাই নিতে পারতেছে না, তার সম্ভাবনা আছে বাইর হওয়ার। কিন্তু ন্যাচারালি আমাদের দেশে বাইর হয় কি কি কারণে, এই যে শিকার তো আছে একটা, আবাসস্থল ধ্বংস করা, এইগুলা কারণে বাঘ এর পপুলেশন কমে যেতেছে। আপনি এবার পোকামাকড়ের পপুলেশনের কথা চিন্তা করেন যে আপনি এক ধরনের পোকামাকড় যদি ডাক দেন আপনার খেতে, তাহলে তো আপনার সমস্যা হবেই, আপনার বিষও ব্যবহার করতে। অনেক ধরনের পোকামাকড় যখন আপনি ডাক দিতেছেন তখন একটা আরেকটারে খায়া পপুলেশনটা কমায় রাখতেছে, কিন্তু সবারই খাবারটা আছে, ব্যালেন্সটা বজায় আছে আর কি, ব্যালেন্সটা বজায় আছে। ফলে তখন আপনি আর নিউজ পেপারে পড়তে পারবেন না যে ক্ষেতের মধ্যে এতগুলা পাখি মৃত কোন ময়রা পইরা আছে, এরকম নিউজ আর পাবেন না যদি আপনি এই প্রাকৃতিক কৃষির ভাবে ডিজাইনটা করেন। প্রাকৃতিক কৃষির ডিজাইনটা ধরেন, খামারের ডিজাইনটা করে কিভাবে, যে ধরেন ঘরের পাশে ধরেন প্রতিদিনকার রান্না বান্না করার জিনিসপাতি এরকম কয়েকটা জোনে ভাগ করে, কেউ 5টা কেউ 6টা, এরকম কয়েকটা জোনে ভাগ করে। জোনে ভাগ করে এরকম ধরেন ঘর বাড়ি, তারপরে ঘরের পাশে একটা হোমস্টে গার্ডেন টাইপের, ওইখানে ধরেন হার্বাল স্পাইস জাতীয় কিছু থাকে, বা কিছু ধরেন আপনার ফসল টসলও থাকলো, যদি যেটা আর কি ডেইলি টাইপের যদি দরকার হয় ওইটা ওইখানে করলেন। তারপরে ধরেন দ্বিতীয় জোনে ধরেন আপনার লাইভস্টকগুলো থাকলো, তৃতীয় জোনে হয়তো বা ফসল থাকলো, আবার একটু আপনি ফল টাইপের ইয়া করলেন, ওগুলো থাকলো, বা চতুর্থ জোনে আপনি ফল নিয়ে গেলেন, এরকম করে জোনে ভাগ করে আর কি। জোনগুলো করে এমনভাবে যে ধরেন গরুরও বিচরণের জায়গা আছে, হাঁস মুরগিও ইয়া করবে, এবং হাঁস মুরগিরা কিন্তু আপনার এই প্রাকৃতিক কৃষি সিস্টেমে 40-50% খাবার অটোমেটিক্যালি ওইখানেই তৈরি হয়ে যেতেছে। অন্য জায়গায় লাইভস্টক পালন করে, যেমন মুরগি পালে কেমনে, ফিড কিনে। আপনি যদি এই প্রাকৃতিক কৃষি যারা করতেছে সেখানে দেখেন 50-60% খাবার ওই খামারের ভিতর থেকেই আসতেছে, মানে খামারের ভিতর থেকে আসতেছে বলতে কি ওরে কোনো দিতে হইতেছে না আলাদা করে, বাকিগুলো মার্কেট থেকে কিনতেছে না, বাকিগুলো ভিতর থেকেই আসতেছে। যেমন ধরেন আপনার যে হাঁস বা মুরগি, ওরে কিন্তু আপনি কোনো একটা খাঁচার মধ্যে বন্দি রেখে দিতেছেন না, মানে তার বিচরণও করতেছেন, হ্যাঁ, তারে দৌড়াইতেও দিতেছেন, আবার একটা সময় তার ভিতরেও ঢুকাই আনতেছেন, এবং একটা পর্যায়ে আপনার বলাও লাগবে না, ওই সন্ধ্যা হইলে ওইরকম ইয়া করলে সে চলে আসে।
তো ও দৌড়ায় গিয়া ধরেন পোকা মাকড় থেকে শুরু করে অনেক কিছু টোকায়া আপনার মাটির থেকে খাইতেছে 40-50% ও টোকাই খেতে পারতেছে। আর এরপরে ধরেন চালের কুড়া দিলেন, আপনার খেতে তো তৈরি হইতেছে, হ্যাঁ, তুষ দিলেন, বিভিন্ন জাতীয় যেটা খামারই হইতেছে ওইটাই দিলেন, মানে মার্কেট ডিপেন্ডেন্ট না আপনি। তাহলে কি হইলো যে ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারে আপনি মার্কেটেও ডিপেন্ডেন্ট, আপনি লোনেও আক্রান্ত। প্রাকৃতিক কৃষি আপনার লোনের থেকেও বাইর করতে পারবে, ন্যাচারাল হ্যাবিটেটকে আমি হ্যাঁ, এবং আপনার মার্কেটের থেকেও ডিপেন্ডেন্সি কমাইতে পারবে। ফলে যেমন আমি যেই মানে দেলোয়ার ভাইদের এখানে কিন্তু অফ গ্রিড টেকনোলজি, মানে আপনার অফ গ্রিড বলতে অফ গ্রিড এনার্জি আর কি, মানে জিনিসটা হইতেছে যে আপনার কোনো ধরনের ইলেকট্রিক্যাল লাইন কিন্তু যায় নাই ওইখানে, সোলারে চলতেছে, রিনিউয়েবল এনার্জিতে চলতেছে। হ্যাঁ, আবার পানি ধরেন পানির সোর্স আছে, তো তো ওই ওয়াসার থেকে লাইন নিয়ে ব্যবহার করতেছে, বিষয়গুলো এরকম না। আচ্ছা, তো এই যে ধরেন জিনিসটা হচ্ছে যে আপনার ডিপেন্ডেন্সি কিভাবে কমানো যায় ওইটার কথা চিন্তা করে এগ্রো ইকোলজিটা ডিজাইন করা হয়, যে আপনার কতটা কম মার্কেট ডিপেন্ডেন্ট ভাবে তৈরি করা যায়, কতটা কম আপনাকে ধরেন এই যে রাসায়নিক সার বিষ এগুলোর থেকে মুক্ত করা যায় কিভাবে, বা লোনের থেকে মুক্ত করা যায় কিভাবে। এই প্রিন্সিপালগুলা ভাইবা, ডাইভার্সিটির প্রিন্সিপালগুলো ভাইবা, একটা আরেকটার জন্য কাজ করে, এইভাবে ভাইবা আসলে পুরা খামারটা করা হয়। এমনিতে আপনাদের এই আপনার যে জমিটা আপনি তো এখন নিছেন, সেখানে কি অবস্থা, সেখানে কেমন? আমার তো এটা একদম শুরু, মানে আমি এই প্রথমবার জমিতে নিজে কাজ করতেছি। ধরেন ওই কোর্সে আর কত 3 দিনে আর কি বা শিখবেন আপনি, নিজেই বা কতদিন কাজ করতেছি। ধরেন 2 সপ্তাহ পর পর একবার যায়, কখনো অসুস্থ থাকলে যেতে পারি না, কিন্তু তারপরেও আমি একদম হ্যান্ডস অন নিজে কাজ করতেছি, জমিতে নিজে হাত লাগাইতেছি, কিভাবে তারা বীজ বপন করে, কিভাবে তরল সারটা তৈরি করতেছে, কিভাবে ধরেন ফসলের এই যে ডিজাইনটা কেমনে করতেছে, যেমন ধরেন সোজাভাবেও বেড করলো বা গোলভাবেও বেড করলো, তার চেয়ে বড় কথা কি এই যে কোন ফসলটার সাথে কোন ফসলটা মিলে তৈরি করতেছে, যে বুঝতে পারছি কম্বিনেশন, হ্যাঁ, কম্বিনেশনটা কইরা। ধরেন লাল শাক এইটাতে মানে লাল জাতীয় যে ধরনের উদ্ভিদ বা ফুল বা যেগুলো আছে এগুলোতে সম্ভবত ফসফরাসের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, আবার বরবটিগুলা এগুলো যে বললাম যে বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে ফিক্স করে, তো এরকম এই যে প্রত্যেকটা জিনিস মিলায় মিলায় যে ব্যবহার করা, এইটা কিন্তু এই অ্যাগ্রো ইকোলজির একটা প্রিন্সিপাল। বুঝতে পারছি, বুঝছেন? ফলে এই যে আপনার কারণ একটা নির্দিষ্ট পরিমাণই তো লাগবে, অনেক অতিরিক্ত লাগবে না, আবার কইমা গেলে সেটাও একটা যাতে না হয়, যার কারণে করবে দেখবেন যে ধরেন যেই গাছগুলা মাটিতে করে নাইট্রোজেন ফিক্স করে, কিংবা ওই যে ধান মারাইয়ের সময় ওই যে ডাল জাতীয়, ডাল বা বরবটি জাতীয় কইরে রাইখে দিত মাটিতে, তারপরে সিজন আসলে করতো, ফলে কি মাটিতে ওই 1 মাস ধইরা ওই নাইট্রোজেনটা বইসে যাইত ধীরে ধীরে, তখন আপনার এই যে আপনার আর ইউরিয়া ডিপেন্ডেন্ট হইতেছে না, এমনি ফার্টাইল থাকতো লাইন। হ্যাঁ, মূল 3টা উপাদান কে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই 3টার যোগান খামারই হইতেছে, বাইরের থেকে আপনি মার্কেটের সারের উপর ডিপেন্ডেন্ট থাকতেছেন না। তো এগুলাই, তারপরে এই যে যেমন ধরেন শিখছি যে ধরেন কয়লা বা যে ছাই দেয়, তো একটা জিনিস এটা হচ্ছে যে কয়লা যে দেয়, কোনো ধরনের কোনো কারণে ফাঙ্গাস টাঙ্গাস জাতীয় অ্যাটাক করলে নিচে ওই অণুজীবগুলা কয়লার ভিতরে গিয়া অবস্থান নেয় বাঁচার জন্য, কয়লার দানার ভিতরে গিয়া যে ক্ষুদ্র ছোট ছোট জায়গা আছে না, ওই গুলার ভিতরে গিয়া ওরা নেয়। কারণ একটা সুস্থ মাটিতে আপনার 1 মুঠ মাটিতে প্রায় লাখের পরিমাণ অণুজীব থাকে। আচ্ছা, এইটা আপনি এই রাসায়নিক সার বিষ ওলা মাটিতে 1 মুঠ নিয়ে আপনি পাবেন না। এই তাহলে তো অনেক আলাপ করে ফেললাম আপনার প্রাকৃতিক কৃষি এবং আপনার জমি নিয়ে। এখন আমার কথা হইতেছে যে এই যে যারা বলতেছে যে ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার না হইলে দুর্ভিক্ষের মধ্যে পড়বে, প্রাকৃতিক কৃষি করলে দুর্ভিক্ষে পড়বে, কারণ ওই পরিমাণ হবে না, যারা বলতেছে তাদের কাছে কি ডেটা আছে যে তারা এই তাহলে তাদের কাছে উত্তর কি, এই পোস্ট হারভেস্ট লস হয় কেন?
কৃষক লোনগ্রস্ত কেন, কৃষক ক্যান্সার আক্রান্ত কেন, না, যদি এই এটাই, এই প্রত্যেকটা জায়গার উত্তরগুলা কি তাইলে তাদের কাছে, বুঝতে পারছি। বুঝছেন? আমার দরকার 10 ইউনিটের, আমার 10 ইউনিট ফলাইলেই তো হবে। সবচেয়ে বড় কথা, আমার তো 40 ইউনিট ফলানোর দরকার নাই। ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং এর আগেও তো ধরেন মানুষজন তো খেয়ে পরে বাচ্চা না, ঠিক আছে, দুর্ভিক্ষ ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং এর ক্ষেত্রে পরেও তো দুর্ভিক্ষ হয়েছে, এমন তো না যে হয় নাই। একটা ধারণা কি যে ধরেন আপনার এটা থমাস ম্যালথাসের একটা ধারণা, এইটা অনেকটা দেখবেন এইসব তর্কের ভিতরে চলে আসে যে পপুলেশনের গ্রোথ যেই হারে হয়, ফুডের গ্রোথ ওই হারে হয় না, ফলে দুর্ভিক্ষতে পড়ে। থমাস ম্যালথাসের এই ধরনের এক ধরনের থিওরাইজ আছে, কিন্তু ও হিসাব করতেছে না যে ধরেন একটা তো বিষয় যে ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার আসবে, ও এটার হিসাব করে নাই। আরেকটা হইতেছে যে ধরেন আপনার যুদ্ধ বা এখানেও তো পপুলেশন কমতেছে, হ্যাঁ, আর পপুলেশন খাবার পাবে না, পাবে কি পাবে না তার চেয়ে বড় কথা যে কোন পরিমাণে দরকার সেই অনুযায়ী হচ্ছে, নাকি প্রফিটের কথা চিন্তা করে এক গাদা তৈরি করতেছি তারপর নষ্ট হইতেছে, এই জিনিসগুলো তাদের কাছে আর উত্তর নাই। আমার হয়তো বা আমি শুনলাম বেগুনেই সব লাভ হইতেছে, আমি শুধু বেগুনই করে গেলাম, কিন্তু আমার নিজেরও তো খাবারের ডাইভার্সিটি দরকার। আপনি শুধু বেগুন খাইলে তো আপনার মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ হবে না। আপনার এই যে ধরেন আমরা আজকে কি কি খাইতেছি, চাল কুমড়া, গরু, হ্যাঁ, তো এই যে কয় পদ তৈরি করছেন আপনি, আপনি যদি শুধু ধরেন এই পদটাই করতেন, আপনি এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টই আপনার ভিতরে যাইতো, তাই না? তো আপনি এই যে কয় পদ করছেন, কেন করছেন? যাতে বিভিন্ন ধরনের আপনার এই চাহিদাগুলো আছে বডিতে, ওগুলো পূরণ হয়। মাটির ক্ষেত্রেও তো তাই, মাটিতে বিভিন্ন ফসল লাগাইছেন, সেই ফসলটা যখন মাটিতে পচতেছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট সেখানে যোগ হইতেছে, আবার সেই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো গাছ বিভিন্ন পরিমাণে নিতেছে, আবার বিভিন্ন পোকামাকড় আসতেছে, বিভিন্ন পশু পাখি আসতেছে, তাদের খাবারটাও পাইতেছে, আপনিও আপনারটা পাইতেছেন। কৃষক কি নিজে খাইতে পায় কি না, এই প্রশ্নটা কি কেউ করছে? না। কৃষকরে যদি আপনি আপনার এগ্রিকালচারে ফলো করতে গিয়ে ও নিজের খাবারই আনতে না পারে, তাহলে আপনার জন্য ও খাবার বানাবে কেন? ফুড সিকিউরিটি ওয়ালাদের কাছে এই উত্তর আছে? তা নাই। এই বলেই শেষ করতে চাই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেকগুলো আলাপ করলাম আমরা।